আজকে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আপনাদের মাধ্যমে ইসলামপুরের সকল বিধানসভাবাসীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই 125তম জন্মজয়ন্তী উপলক্ষে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী যে ভারতে আছি, তা অন্যতম যোগদান ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার প্রচেষ্টাতে পশ্চিমবঙ্গ একসময় বেঙ্গল ছিল, তার একটা পার্ট ইস্ট পাকিস্তানে চলে যায়, আর একটা পার্ট আমাদের পশ্চিমবঙ্গে এটা ভারতে অন্তর্ভুক্তি হয়। আপনাদের মাধ্যমে সবাইকে আজকের এই শুভ দিনে আমাদের কাছে এটা গর্বের দিন। এরপরে আপনাদের মাধ্যমে বলি যে 4 তারিখে শনিবারে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে। গতকাল আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়েরও একটা ভার্চুয়াল কনফারেন্স ছিল বিডি অফিসে, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। সেখানেও আমি দেখেছি অনেক বিধায়কগণ। সেখানে বিষয়বস্তুটা ছিল আবাস যোজনা এবং ভিবিজি রামজি এবং পঞ্চায়েতে যে ফাংশনিং, এটাই মেন ছিল বিষয়বস্তু। সেখানে অনেক বিধায়ক, শাসক দলের বিধায়ক, তার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অন্নপূর্ণা যোজনায় সর্বশেষ 4 তারিখে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি উনি একটা ভিডিও কনফারেন্সিং করেছিলেন। সেখানে উনি বলেছেন যে পোর্টালে যাদের যাদের নাম রিজেকশনে আসছে, মানে যারা টাকা পাননি জুলাই মাসের, তাদের আবার রিভেরিফিকেশন করা হবে। সেই হিসাবে আমাদেরও পুরো লিস্ট, প্রত্যেকটা 17টা ওয়ার্ডেরই লিস্ট আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার উপরেই লেখা হয়েছে যে সবগুলাই আন্ডার রিভেরিফিকেশন আছে। একটা ডেট দেওয়া হয়েছে 10 তারিখের মধ্যে এগুলো সব রিভেরিফাই হবে, হয়ে যারা যোগ্য পাওয়ার সবাই এই সুবিধাটি পাবে। তো সেই হিসাবে আমরা সব কাউন্সিলরদেরই এই লিস্টটা দিয়েছি যে আপনারা যোগাযোগ করে সবাইকে জানিয়ে দেন যে রিজেকশনের ব্যাপারটা যেটা আছে, আপনাদের রিজেক্ট হয়নি কারোই, সবারই রিভেরিফিকেশনে আছে। মানে যারা যারা টাকা পাননি তার লিস্টটা আমাদের ওয়ার্ড ওয়াইজ লিস্টটা আমরা পেয়ে গেছি। সেই লিস্টটা আমরা সার্কুলেটও করে দিয়েছি। সেই হিসাবে তারা রিভেরিফিকেশন হবে। মার্চ 3 তারিখে যুব মোর্চা থেকে ইসলামপুর পৌরসভায় একটা ডেপুটেশনই বলতে পারি আমরা, ওনারা যুব মোর্চা থেকে আসছিলেন। আমি 1 তারিখেও ছিলাম এখানে, 2 তারিখেও ছিলাম, কিন্তু কোনো লিখিত ওনাদের আমি পাইনি। এখানে একটা জিনিস ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে আমি ইচ্ছাকৃতভাবে সেদিন ছিলাম না। 3 তারিখ আর 4 তারিখ শুক্র ও শনিবার প্রি শিডিউল একটা সব বিধায়কদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের লোকসভার স্পিকার শ্রী ওমজি বিড়লাজিও ছিলেন, সেখানে হরিয়ানার স্পিকার শ্রী সতীশজি মাহানা ছিলেন, সেখানে উড়িষ্যার স্পিকার ছিলেন, সেখানে সিকিমের স্পিকার ছিলেন, রাজস্থানের দেবনানী সাহেব, মানে সব স্পিকাররা ছিলেন। ইনঅগ্রেশন প্রোগ্রামে আমাদের স্পিকারও ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানে 2 দিন ব্যাপী, 3 আর 4 2 দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়েছিল। আবার যখন ভ্যালিডেক্টরি প্রোগ্রাম হলো বিদায় সমারোহ, সেটা ইসলাম ওখানে বিধানসভা হয়েছিল। সেই বিধানসভায় সেখানে
হরিয়ানার গভর্নর উপস্থিত ছিলেন, আমাদের পশ্চিমবাংলার গভর্নর উপস্থিত ছিলেন, আর সবাই যে 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 রাজ্যের স্পিকার যে মহাশয়দের কথা বললাম তারা সবাই উপস্থিত ছিলেন। তো ওই এর আগেও আমি 2016-তেও বিধানসভায় নির্বাচিত হয়েছিলাম। আমরা জানতে পারলাম এর আগে কোনোদিনই এত সুন্দর একটা প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা বিভিন্ন যারা বিধায়করা ছিলেন, বিশেষ করে এবারকার বিধানসভায় 181 জন বিধায়ক প্রথমবার নির্বাচিত হয়েছেন। তো সবারই কিভাবে বিধানসভায় ওনারা কথা বলবেন, কিভাবে প্রিভিলেজ কি কি আছে, এথিক্স কি কি আছে, কোশ্চেন আওয়ার আছে, জিরো আওয়ার আছে, কলিং অ্যাটেনশন আছে প্রভৃতি যেগুলো বিধানসভায় যে কার্যবিধি হয় সেই সম্পর্কে ওনারা বিস্তারিতভাবে জানিয়েছিলেন। তো সেই হিসাবে সেই প্রোগ্রামটা আগে থেকে যেহেতু শিডিউল্ড প্রোগ্রাম ছিল, ওই জন্য আমাকে সেই প্রোগ্রামে আমাকে উপস্থিত হতে হয়েছে। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলি যে আমি যে বাজেটের উপরে যেটা বক্তব্য রেখেছিলাম, বাজেটটা এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে। এবার থেকে প্রথম বিধানসভায় যারা যে বক্তব্য রাখছেন সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো লাইভ টেলিকাস্টে আমি কি কি বক্তব্য রেখেছি, 10 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছিল দলের থেকে। 10 মিনিটে প্রথমেই বাজেটের উপরে আমি বক্তব্য রেখেছিলাম। তারপরে উত্তরবঙ্গে নিয়ে আমি বলেছিলাম যে এখানে উত্তরবঙ্গে এবার দরাজ হচ্ছে, যেহেতু ওখানে আমাদের ফিনান্স মিনিস্টার ডক্টর স্বপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন মিটিংয়ে। ওনাকে বলেছিলাম যে আপনি উত্তরবঙ্গকে এবার অনেক দিয়েছেন উত্তরবঙ্গকে। উনি উত্তরবঙ্গে এইমস ঘোষণা বলেছিলেন, বাজেটে ছিল এইমস হবে উত্তরবঙ্গে, IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হবে, IIT হবে 3টা জেলা এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং 3টা জেলায় 3টা মেডিকেল কলেজ হবে, উত্তরবঙ্গে একটা ক্যান্সার ইনস্টিটিউটও হবে। তো আমি বলেছিলাম যে ওগুলো যদি জেলা ওয়াইজ যদি হয়, এক একটা প্রজেক্ট যদি এক একটা জেলায় হয়, তাহলে ওই জেলাগুলো সব জেলাগুলাই ডেভেলপ করবে। এইমসের ব্যাপারে যেটা আমি বলেছিলাম যে এইমসটা আমাদের প্রিয়রঞ্জন দাসমশির স্বপ্ন ছিল যে এইমসটা রায়গঞ্জে হোক। সেই হিসাবে এইমসটা স্যাংশনও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই এইমসটা কল্যাণী নিয়ে যাওয়া হলো। এবার যখন আবার একটা এইমস উত্তরবঙ্গে হবে, তো সেই এইমসটা আমাদের যিনি সাংসদ আছেন, এর আগে যেদিন মালদায় আমাদের চিফ মিনিস্টারের যেটা মালদায় মিটিংটা ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেখানেও আমাদের যিনি সাংসদ আছেন কার্তিক পাল মহাশয়, তিনি একটা জমির একটা উনি বলেছিলেন যে 197 একর জমি আছে রায়গঞ্জে, এটা উনি এই ব্যাপারটাতে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো ওই এই কারণে আমি বলেছিলাম যে আমাকে কেউ কেউ কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামপুরে কেন বলছেন না। আমরা ইসলামপুরে জমি অ্যাভেলেবেল না, আর যেহেতু রায়গঞ্জের জমি সাংসদ নিজেই বলেছিলেন যে ওখানে জমি অ্যাভেলেবেল আছে, এবং আমার প্রিয়রঞ্জন দাসমশির একটা স্বপ্ন ছিল যে রায়গঞ্জে এইমস হাসপাতাল হোক। সেই হিসাবেই আমিও বলেছিলাম যে ওটা রায়গঞ্জে হোক। হাউসে যেটা নিয়ম আছে, বলা হয় যে হাউস বিলংস টু অপোজিশন। হাউসে যারা অপোজিশন আছেন তারা বলার সুযোগটা বেশি পান, যেহেতু শাসক দলে যারা আছেন, যারা মন্ত্রী যারা আছেন, তারা তো ওইভাবে বলতে পারেন না। পরের দিন আবার কালিয়াগঞ্জের যিনি বিধায়ক আছেন, উনিও রায়গঞ্জে সম্বন্ধে বলেছিলেন যে এইমসটা রায়গঞ্জে হোক। তো আপনাদের মাধ্যমে একটাই কথা সবাইকে জানাতে চাই যে আমি চেষ্টা করব আমার বিধানসভা এলাকায়, এখন তো আবার 17 তারিখ থেকে আবার বিধানসভা শুরু হবে। বাজেট যেহেতু হয়ে গেছে, এরপরে ডিপার্টমেন্টাল বাজেট যেগুলো আছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েশন বাজেটগুলো ওখানে অ্যাপ্রুভ হবে। তো আমি ইসলামপুর বিধানসভা থেকে আমি নির্বাচিত সদস্য। আমি ইসলামপুর বিধানসভার যেগুলা দাবি আছে, যেটা আমাদের করার দরকার, সেগুলো নিশ্চয়ই আমি বিধানসভায় তুলে ধরব। আমি অনুরোধ করব সবাইকে, যেটা আমাদের মুখ্যমন্ত্রীও সবসময় বলছেন যে রাজনীতিটা নির্বাচনের সময় হোক, বাদবাকি সময় সবাই মিলে কাজ করে উন্নয়নটা করি। এই ব্যাপারে আপনাদের মাধ্যমে